আসসালামু আলাইকুম। আশা করি দর্শক মণ্ডলী ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, লিভার, পিত্তথলি, পিত্তনালী, প্যানক্রিয়াস ও অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক সার্জন। বর্তমানে আমি AMZ হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সেন্টারের চিফ কনসালট্যান্ট হিসেবে কাজ করছি। আজকে আমি মানবদেহের রোগের ধরন বা শ্রেণীবিন্যাস নিয়ে কিছু কথা বলতে চাই। মানবদেহে অনেক ধরনের রোগ হয় এবং সেই রোগকে বিভিন্নভাবে শ্রেণীবিন্যাস করা হয়। শ্রেণীবিন্যাসের অন্যতম একটি রূপ হচ্ছে রোগটাকে ক্যান্সার না নন ক্যান্সার। যেটি ক্যান্সার সেটাকে বলা হয় ম্যালিগন্যান্ট ডিজিজ, আর যেটা ক্যান্সার নয় সেটিকে বলা হয় বিনাইন ডিজিজ। তাহলে বুঝতে পারলাম যে অন্যতম একটি শ্রেণীবিন্যাস হচ্ছে বিনাইন এবং ম্যালিগন্যান্ট। ম্যালিগন্যান্ট মানে হচ্ছে ক্যান্সার। এই যে শ্রেণীবিন্যাস, এটি সবচেয়ে যে অর্গানের রোগের ক্ষেত্রে বেশি প্রয়োগ করা হয় সেটি হচ্ছে লিভার টিউমারের ক্ষেত্রে। আমাদের কাছে যখনই কোনো রোগী পেটের কোনো সমস্যা নিয়ে আসে, আমরা সাধারণত পেটের একটি আল্ট্রাসোনোগ্রাম দিয়ে থাকি। অধিকাংশ ক্ষেত্রেই আল্ট্রাসোনোতে দেখা যায় লিভারে কোনো একটা লেশন বা টিউমার পাওয়া যায়। এটি খুবই কমন একটি রোগ। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই লেশন বা টিউমার আরও বেশি কমন। লিভারে যত টিউমার বা লেশন থাকে, গবেষণায় দেখা গেছে তার মাত্র 10% হচ্ছে ক্যান্সার, আর বাকি 90% হচ্ছে বিনাইন ডিজিজ, অর্থাৎ ক্যান্সার না। ক্যান্সার হলে তো আপনারা বুঝতেই পারছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে যদি সার্জারি করা পসিবল তাহলে সার্জারি করে নিতে হয়। লিভারে আবার দুই ধরনের ক্যান্সার হয়। একটি হচ্ছে লিভারের ভিতরেই ক্যান্সার উৎপত্তি ঘটেছে বা ক্যান্সারের সৃষ্টি হয়েছে, যেটাকে বলা হয় হেপাটোসেলুলার কার্সিনোমা, যেটি সাধারণত হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস, অতিরিক্ত মদ্যপান এবং অ্যাডভান্স ফ্যাটি লিভারের কারণে হয়। আর লিভারের অন্য একটি ক্যান্সার হচ্ছে যেটি লিভারে তৈরি হয়নি, অর্থাৎ শরীরের অন্য কোনো একটি অর্গান হতে পারে প্যানক্রিয়াস, পিত্তথলি, খাদ্যনালী, পাকস্থলী, কোলন, কিডনি, বোনস, ফুসফুস, অর্থাৎ যে কোনো একটি অর্গানে ক্যান্সার হয়েছে, সেটি সময়ের সাথে সাথে লিভারে ছড়িয়ে পড়েছে। তার মানে হচ্ছে লিভারের ক্যান্সার দুই ধরনের, একটি হচ্ছে প্রাইমারি লিভার ক্যান্সার, আরেকটি হচ্ছে সেকেন্ডারি। বাট আমি আজকে যে বিষয়টি নিয়ে বেশি আলোকপাত করতে চাই সেটি হচ্ছে বিনাইন লেশন বা টিউমার। যে কথাটি বলছিলাম যে 90% ক্ষেত্রেই হচ্ছে বিনাইন লেশন বা টিউমার থাকে, যেমন হেপাটিক হেমানজিওমা, অ্যাডেনোমা, বিলিয়ারি অ্যাডেনোমা, বিভিন্ন ধরনের সিস্ট, সিম্পল সিস্ট, ক্যারোলিস ডিজিজ, হাইড্রাটিড সিস্ট, এগুলো সবই বিনাইন ডিজিজ। বিনাইন ডিজিজের ক্ষেত্রে একটি কমন সূত্র হচ্ছে যদি বিনাইন ডিজিজ, লেশন বা টিউমার কোনো উপসর্গ তৈরি না করে, সাধারণত কোনো ধরনের ইন্টারভেনশন বা সার্জারি করার দরকার নেই। এই সূত্রটি সারা বিশ্বব্যাপী ফলো করা হয়। অর্থাৎ বিনাইন কোনো লেশন যেটি নিশ্চিত করা হয়েছে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এবং রোগীর কোনো ধরনের উপসর্গ নেই, তাহলে সাধারণত কোনো ধরনের সার্জারি না করাই ভালো। কিন্তু যে কোনো ধরনের বিনাইন লেশন, সেটি হতে পারে সিম্পল সিস্ট, হেমানজিওমা, হেপাটিক অ্যাডেনোমা, বিলিয়ারি অ্যাডেনোমা, কিন্তু রোগীর অনেক সমস্যা তৈরি করতেছে এই বিনাইন লেশনগুলো, তাহলে অবশ্যই কিন্তু সেই বিনাইন লেশনের সার্জারি করিয়ে নিতে হবে। সেই লেশন সাইজে ছোটও হতে পারে, অনেক বড়ও হতে পারে। সাধারণত বড় লেশনগুলো সমস্যা সৃষ্টি করে, অনেক ক্ষেত্রে ছোট ছোট লেশনও সমস্যা তৈরি করতে পারে। আজকে আমি যে রোগীর অপারেশন করলাম, উনি একজন ফিমেল পেশেন্ট। ওনার পেটে মাঝে মাঝেই ব্যথা হতো। যেহেতু উনি একজন সেনা সদস্যের ওয়াইফ, সুতরাং ওনাদের নির্দিষ্ট হসপিটাল আছে, সেখানে যায়। সেখানে সিটি স্ক্যান এবং MRI করে তারা দেখেছে যে লিভারের ডান দিকে একটা সলিড এবং সিস্টিক মিক্সড টিউমার, অর্থাৎ কিছুটা পানির থলির মতো এবং কিছুটা সলিড, কিন্তু টিউমারটা হচ্ছে বিনাইন। সেক্ষেত্রে কিন্তু যদি উপসর্গ না থাকে তাহলে কিন্তু সার্জারি করার প্রয়োজন নেই। কিন্তু বিষয়টি হচ্ছে যদি উপসর্গ তৈরি করে, রোগীর ভাষ্যমতে এ পর্যন্ত রোগী হসপিটালে 6 বার ভর্তি হয়েছে। প্রতিবারই তার পেটের ডান দিকে প্রচণ্ড ব্যথা হয়, জ্বর আসে, তার ক্ষুধামন্দা দেখা দেয়, বমি হয়, হসপিটালে 5 থেকে 7 দিন ভর্তি থাকে এবং এই সময়ের মধ্যে সিটি স্ক্যান করা হয়, কোনো এক সময় সিটি স্ক্যান করে FNACও করা হয়, বা প্রতিবারই আসে বিনাইন লেশন বা টিউমার। কিন্তু যেহেতু বিনাইন লেশনের ক্ষেত্রে সাধারণত চিকিৎসকরা সার্জারি করতেও চান না, কিন্তু বিষয়টি হচ্ছে যদি বিনাইন ডিজিজ উপসর্গ তৈরি করে অবশ্যই সার্জারি করতে হবে।
রোগী এবং রোগীর আত্মীয় স্বজন 5 দিন আগে আমার কাছে আসেন এবং সকল ঘটনা বললেন এবং সকল ডকুমেন্টস আমাকে শো করলেন যে এই অবস্থা। আমি দেখলাম যে তার লিভারের ডান অংশে বেশ বড় একটা টিউমার এবং সেখানে ভিতরে কিছুটা ইনফেক্টিভ ফোকাস অর্থাৎ ইনফেকশন হয়ে কোলানজাইটিস হয়েছে, যে কারণে তার বারবার ব্যথা হয়। ওই রোগীর সাথে আমি কথা বললাম যে আসলে যেহেতু এটি বিনাইন এটা আমি বুঝতেছি, বাট সমস্যা যেহেতু তৈরি করছে অবশ্যই আপনি যদি সার্জারি করিয়ে নেন তাহলে ভালো হয়। অবশেষে রোগীর হাজব্যান্ড, তাদের আত্মীয় স্বজন এবং অন্য চিকিৎসকদের সাথেও কনসাল্ট করে সিদ্ধান্ত নেন যে হ্যাঁ এটি তারা অপারেশন করাবেন। আলহামদুলিল্লাহ আজকে আমি অত্যন্ত সুন্দরভাবে আমার টিম মেম্বারদের নিয়ে AMZ হসপিটালে অপারেশনটি শেষ করেছি। যদি আপনারা দেখতে চান আমি একটু ওনার সিটি স্ক্যান এবং MRI-টা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ওনার টিউমারটা কেমন ছিল। আজকে যে ফিমেল রোগীর অপারেশনটি শেষ করলাম এটি হচ্ছে রোগীর সিটি স্ক্যান, আর বাম দিকে যেটি দেখছেন এটি হচ্ছে MRI। সিটি স্ক্যানটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এটি হচ্ছে লিভার, অর্থাৎ একটা সলিড অর্গান, কোথাও কোনো সমস্যা নেই। বাট পরেরটা দেখেন একটু কালো হয়ে আছে, তার মানে হচ্ছে এটা সিস্টিক লেশন। এবং যত আমরা নিচের দিকে নামতে থাকবো দেখতে থাকবো যে হ্যাঁ তার অনেকগুলো সিস্টিক লেশন, এখানে অনেকগুলো সিস্টিক লেশন এবং ভিতরে কিছুটা সলিড অর্থাৎ শক্ত টিউমারের মতো আছে। এখানে বারবার ইনফেকশন হয়, ফলশ্রুতিতে রোগীকে বারবার হসপিটালে ভর্তি হতে হয়। আরও যদি একটু নিচের দিকে দেখি দেখা যাচ্ছে যে একেবারে টিউমারটা সামনের দিক হতে হতে একেবারে পিছনের দিকে চলে গেছে। এই যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে সেই টিউমারটা। আমরা যদি একটু MRI দেখি, সিটি স্ক্যানে যে টিউমারটা কালো দেখাচ্ছিল MRI-তে সেই একই টিউমার কিন্তু ভিন্ন রং ধারণ করে। দেখেন এখানে সাদা আকার ধারণ করছে। এবং যদি আমরা নিচের দিকে নামতে থাকি দেখা যাচ্ছে যে সেই পানির থলির মতো অনেকগুলো সিস্ট এবং মাঝখানে কিছু সলিড টিউমার আছে। তার মানে হচ্ছে এই রোগীকে যদি আমি উপসর্গ মুক্ত করতে চাই তাহলে লিভারের এই অংশটুকু, লিভারের ডান সাইডের এই অংশটুকু ফেলে দিতে হবে। সুতরাং আমি যেহেতু একজন লিভার সার্জন অবশ্যই আমার দায়িত্বটি পালন করেছি, রোগীকে বুঝিয়েছি যে লিভারের ডান অংশেও অর্থাৎ টোটাল লিভারের হয়তোবা 30% মতো ফেলে দিতে হবে। আমরা জানি একটি সুস্থ লিভারের 70% ফেলে দিলেও রোগীর তেমন কোনো সমস্যা হয় না। আর লিভারের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে একটি সুস্থ লিভারের যে অংশটুকু ফেলে দেওয়া হয় সেটুকু পরবর্তী 4 সপ্তাহের মধ্যে নূতন করে তৈরি হয়। এটি হচ্ছে লিভারের অন্যতম একটি বৈশিষ্ট্য। এবার আমি একটু দেখাবো যে আমরা কি কেটে নিয়ে আসলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে এতক্ষণ সিটি স্ক্যান আর MRI দেখাচ্ছিলাম। এই যে দেখেন ওনার এই লিভারটা আমি কেটে নিয়ে আসছি, লিভারের ডান অংশটা। এই যে বাইরে থেকে এই যে কিছুটা সলিড টিউমার, আর একটু যদি ভিতরের দিকে দেখি এই দেখেন এই যে পানির একটা থলির মতো এখানে পিত্ত জমা ছিল, একটা বেলুনের মতো হয়ে ছিল লিভারের ভিতরে। আর পাশাপাশি এখানে আরও অনেকগুলো, এগুলো আমি ওপেন করিনি যেহেতু পুরো লিভারের ডিজিজড পোর্শনটা কেটে নিয়ে আসছি। এখানে এই আরেকটা টিউমারের মতো দেখা যাচ্ছে, যেটা বাইরের দিক থেকে যদি দেখি এই দেখা যাচ্ছে এটা একটা টিউমার, এই যেটা দেখা যাচ্ছে এটা একটা টিউমার, অনেকগুলো গোটা গোটা আছে এগুলো পুরো লিভার। সুতরাং আমরা লিভারের ডান অংশটুকু অর্থাৎ এখানে যদি আমরা মনে করি লিভার থাকে, লিভারের ডান অংশটুকু নিয়ে এসেছি। যদি আমি একটু সিটি স্ক্যানের সাথে মিলাই দেখেন যে আমি বলছিলাম যে লিভারের এই ডান অংশটুকু ফেলে দেব, এই যে লিভারের ডান অংশটুকু আমরা নিয়ে এসেছি। যে মেসেজটি দিয়ে আজকের ভিডিও শেষ করতে চাই, মানবদেহে অনেক ধরনের রোগ হয়, তবে রোগ হলেই খুব বেশি ভয় পাওয়ার দরকার নেই। আগে কি দেখতে হবে সেটা কি ক্যান্সার না বিনাইন ডিজিজ। যদি ক্যান্সার হয় তাহলে অতি দ্রুত সময়ের মধ্যে স্পেশালিস্ট সার্জনকে দিয়ে সার্জারিটি করিয়ে নিতে হবে। যদি বিনাইন ডিজিজ হয় তাহলে অবশ্যই ফলো আপে থাকতে হবে যদি না কোনো উপসর্গ থাকে। আর যদি উপসর্গ থাকে, বিশেষ করে লিভারে যদি কোনো টিউমার বা লেশন এরকম হয়, সেক্ষেত্রে যদি উপসর্গ হয় এবং বারবার হসপিটালে ভর্তি হতে হয়, অবশ্যই সার্জারি করিয়ে নিতে হবে। ভয় পাওয়ার কিছু নেই। অনেক সময় আমাদের দেশের রোগীরা সার্জারি করতে খুবই ভয় পান, অপারেশনটা সঠিকভাবে হবে কিনা, অপারেশনটা সঠিক হলেও তার জ্ঞান সঠিকভাবে ফিরে আসবে কিনা। আমাদের বাংলাদেশের যত সার্জারি রোগী আছে তাদের 99.99% ক্ষেত্রেই সকল সার্জারি কিন্তু বাংলাদেশেই হয় এবং খুব ভালোভাবেই তারা বেঁচে থাকেন। আর কিছু দু একটা দুর্ঘটনা সারা বিশ্বব্যাপী হয়, হয়তোবা রোগীদের প্রত্যাশা অনুযায়ী কিছু ক্ষেত্রে সমস্যা দেখা দেয়, যে ক্ষেত্রে আমাদেরও কিছু গ্যাপ থাকে। অর্থাৎ অপারেশনের আগে হয়তো আমরা প্রপারলি কাউন্সিলিংটা করে নেই না, কমিউনিকেশনের কিছু গ্যাপ থাকে। এই গ্যাপটা যদি কমে যায় আমি মনে করি চিকিৎসক এবং
রোগীদের মধ্যে একটি আস্থার বন্ধন তৈরি হবে এবং চিকিৎসার মানও আরও ভালো হবে। আপনারা বাংলাদেশের চিকিৎসকদের প্রতি আস্থা রাখবেন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।